আমরা শুরু করছি কোনির নবম অধ্যায়, মতি নন্দীর লেখা কোনির নবম অধ্যায়, পেজ নাম্বার 42, 42 পাতা থেকে নবম অধ্যায় শুরু হচ্ছে। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কোনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির খড়ের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না, কোনি বলছে। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কোনি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দুহাতে লগাটা তুলে জলে আঘাত করলো। ক্ষিতীশ ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত কোনিকে এবং যতটা সম্ভব তাকে দিয়ে প্রশিক্ষণ করিয়ে নিচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। সেখানে জলে আঘাত করলে কোনো অসুবিধা নেই, তাই ভয় দেখিয়ে সে জলে আঘাত করলো যাতে কোনি ভয়ে সাঁতারটা চালিয়ে যায়। কোনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়ল। আবার সে লগাটা দুহাত উঁচু করে জলে আঘাত করল। মাথা ভেঙে দেব, জল থেকে উঠবি তো মরে যাবে, এখনো 200 মিটার বাকি। কোনি জল থেকে ওঠার জন্য পশ্চিমে স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পার ধরে ছুটল। কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উঁকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পার থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা, খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেবো। কোনি ফোঁপাচ্ছে, কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই, যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেবো না। প্ল্যাটফর্ম ধরা দুহাতের মধ্যে মুখটা গুঁজে কোনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমলদিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে কমলদিঘির ভিতরের পথ দিয়ে পথিকের আনাগোনা। তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, কেউ কেউ দাঁড়িয়েও পড়েছে। কোনি সাঁতরাচ্ছে। পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে ক্ষিতীশও লগা হাতে পার ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছে কোনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। জানি রে, জানি কষ্ট হচ্ছে, এটা ব্র্যাকেট করবে। হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে। যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কোনি, ফাইট। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এই অংশটা পুরোটা ব্র্যাকেট করবে। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। দাগ এটা হাইলাইট করে নাও, তুলে প্রশ্ন আসে। কোন প্রসঙ্গে বলেছে, কাকে বলেছে, কে বলেছে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ। অর্থাৎ যন্ত্রণাটাকে কাজে লাগালে পরে চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবে। ওটাকে হারিয়ে দে, যন্ত্রণাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হবে। কামন কোনি, জোর লাগা, আরো জোরে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কোনি, অর্থাৎ নিজের শক্তিকে, ক্ষমতাকে বাড়াতে হবে। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব। অর্থাৎ যত রাগ খিদ্দার উপর দেখাতে পারে, কিন্তু কোনি যেন সাঁতারটা চালিয়ে যায়। তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমলদিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক, মূর্খ, মূর্খের দল সব। ঘন্টাখানেক আরামে হাত পা ছড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং, ট্রেনিং অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া, শৃঙ্খলা ছাড়া কখনো একজন সফল ব্যক্তি হতে পারে না। আরো 50 মিটার এখনো যেতে হবে।
শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। কোন প্রসঙ্গে বলেছে, কে বলেছে, কাকে বলেছে, বা কার উদ্দেশ্যে বলেছে? কোনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করল। লগাটা মধ্যস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এবার এখান থেকে দাগ দেবে, আবার হাইলাইট করে নাও। এটা কোনির লগবুক। প্রতি বেলা ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসেব ছাড়াও খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। কি কি থাকে কোনির লগবুকে, কি কি ছিল। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। কেন বলল না? ব্র্যাকেট করবে। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া, অর্থাৎ সেখানে খাওয়া দাওয়া। কিন্তু কেন খেতে দিচ্ছে সেটারও একটা কারণ আছে। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়, অর্থাৎ যে টেলারিং শপ ক্ষিতীশের স্ত্রী লীলাবতী খুলেছে সেখানে কোনিকে একটা কাজ দিয়েছে, যে কাজের বিনিময়ে সে টাকা পায়, তবে সংসার চলে। তো সেই তার কাজটা কি না, 10টার সময়, ঠিক 10টার সময় প্রজাপতির শাটার খুলতে হবে, তার তালা খুলতে হবে, রোলার তুলতে হবে ইত্যাদি। দোকান ঝাঁট দিয়ে, কাউন্টার মুছে, কুঁজোয় জল তুলে তাকে 5 মাস খাটতে হয়। ডাক দেবে এই পর্যন্ত। দুপুরে আবার আসে ভাত খেতে, এটা তার প্রতিদিনকার রুটিন। তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা। এই জায়গাটা দাগ দেবে। এই কাজটার জন্য তাকে 40 টাকা মাইনে দেওয়া হয়। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে, অর্থাৎ যেটা তার কাজ সেটা সে করতে পারেনি। স্বাভাবিকভাবে লীলাবতী বিরক্ত হবে। পাশের ফটোগ্রাফি দোকানে ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ। কেন ফ্যাকাশে হয়ে গেল এটা দাগ দেবে। আর আজ কোনির দেরি হয়ে গেছে, এখানেও টিকমার্ক করবে। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল ক্লান্তিতে এবং খিদেই। তখন সে ঝাপসা দেখছে, পা টলছে, তার খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40 টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ভেরি ইম্পর্টেন্ট লাইনটা। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। এই জায়গাটা দাগ দেবে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলে নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হলো। কোনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল। কাল রাতে কোনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময়ে ঘুমোয়। জড়সড় হয়ে কোনির মা বলল, ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো কখন কোনি ঘুমিয়েছে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাত্রে কোনি যাত্রা শুনতে গেছিল। দাগ ধাবে, এটা হাইলাইট করে রাখো।
কনির কেন ঘুম আসছিল না, রাত্রি যাত্রা শুনেছে, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে, অর্থাৎ অনিয়মিত জীবনযাপন চলে না। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রাখো, আজই, কাল সকালে কনির হাতে দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে এখান থেকে পুরো ব্র্যাকেট করবে এবং দাগ দেবে, ছোট মেয়ে, ওর তো শখ হবে, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে করা হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, যে খেলা হচ্ছে এক ধরনের সাধনা, সেখানে সন্ন্যাসীর যেরকম কঠোর জীবনযাপন থাকে সেই রকম জীবনযাপন করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়, এগুলো তোমায় বুঝতে হবে। এই অবধি ব্র্যাকেট ক্লোজ, এটা পুরোটা দাগ দেবে কিভাবে জীবনযাপন করতে হয়। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। কনি দাঁড়িয়েই ঘুমোচ্ছিল, এ কথা জানালো ক্ষিতীশকে লীলাবতী। আজ থেকে আজ ওকে খুব খাটিয়েছি, এটা খিদ্দা বলছে, ক্ষিতীশ বলছে তার স্ত্রীকে। তাতে আমার কি লাভ? লীলাবতী 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। অর্থাৎ লীলাবতী ক্ষিতীশকে ঠিক বুঝতে পারে, ওর খাওয়া দাওয়া খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি, এটা ক্ষিতীশ বলছে। রোজ দুধ, ডিম, মধু মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। ঘরে এসে দেখে কনি মেঝেই অকাতরে ঘুমোচ্ছে, বালিশের বদলে 2টি হাত জড়ো করে মাথায় নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই কনি নড়ে উঠে আরো গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। বিড়বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়লো শোনার জন্য। দাদা? হ্যাঁ। একটা পাতলা হাসি কনির মুখে চাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? মানে কনির কিছুটা ঘুমের ঘোরেই বলছে। দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব। চিড়িয়াখানায়? দাগ দেবে, কোথায় নিয়ে যাব বলেছে? এটা কিন্তু ক্ষিতীশ। হ্যাঁ, ও ভাবছে দাদাকে বলছে, কিন্তু ক্ষিতীশের সঙ্গে কথা হচ্ছে, সেটা ঘুমের ঘোরে। ফিসফিস করে ক্ষিতীশ বলল, আরও অনেক জায়গায় আমরা যাব। কোথায় কোথায় যাবে? চিড়িয়াখানা 1 নম্বর, বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর যাবি আরও দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। মানে এগুলো স্বপ্ন দেখাচ্ছে কনিকে। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা। মানে দাদার কাছে যেন বলছে খিদ্দার নামে, যে খিদ্দা আমাকে কষ্ট দেয়, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। যেন দাদাকে সে বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আমি তোমায় মেডেল এনে দেবো। দাদা তো আর বেঁচেই নেই। কনির মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। কনির মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরো কষ্ট দেব রে, আরো দেব। কষ্ট না দিলে তো তৈরি হবে না। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। কবে প্রজাপতি বন্ধ থাকে? রাত দেবে রবিবার। এটা ছোট প্রশ্ন হতে পারে। সেদিন কনির ট্রেনিংয়েও ছুটি। ক্ষিতীশের কাঁধেই ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেঁচকি, গুড়, ডিম সিদ্ধ, সিদ্ধ ডিম আর কলা। এই কটা দাগ দিয়ে রাখো। ওরা দুজনে বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানা যাবে বলে এই খাবারগুলো সঙ্গে ছিল। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বটলটা আনলে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জোনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে 4 জন টিচার, 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। খিদ্দা ওদের কাছে জল আছে, চাইবো? কনি বলছে। কি করে বুঝলি? খিদ্দাজি বলছে, ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে। ক্ষিতীশ বলছে।
কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কোনি তাকে কিছু বলতেই তিনি কোনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কোনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? ক্ষিতীশ বলছে কোনিকে। কোনির মুখটা থমথমে, শুধু বলল, দাগ দেবে, বড় লোকদের মেয়েদের স্কুল, অর্থাৎ তারা গরিবদের যেন ঘেন্না করে, এমন কিছু কথা বলেছে হয়তো। তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল কোনিকে। বড় লোকরা গরিবদের ঘেন্না করে, ইম্পর্টেন্ট লাইন এটা। কোনির ধারণা বড় লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো, এই সব ধারণা এইটুকু কোনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বললো বড় লোকটা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে, মানে বড় লোকদের সবাই খাতির করে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো। হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস, মানে জল নিয়ে এসছে একটা মেয়ে। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। সেই হিয়া মিত্র যে কোনির বিপরীতে রয়েছে এই মুহূর্তে। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া মিত্রের এই স্বভাবটাও কিন্তু রয়েছে। সে ক্ষমা চেয়েছে এবং ওদের জন্য জলও নিয়ে এসেছে। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরল কোনির সামনে। কোনি তখন অদ্ভুত আচরণ করে বসলো। ধাঁ করে সে গ্লাসে আঘাত করলো হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়লো। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও। অর্থাৎ হিয়া তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, হিয়া তো ভালোর জন্যই নিয়ে এসেছিল। তা সত্ত্বেও হিয়ার সাথে কোনি খারাপ আচরণ করলো, যেন প্রতিশোধ নিল। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কোনি হনহন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। মানে একবার ওরকম অপমান করেছে, তাতে কিন্তু হিয়া কিছু মনে করেনি। হিয়ার এই গুণটা রয়েছে এবং সে সঙ্গে সঙ্গে ক্ষিতীশের উদ্দেশ্যে জলটা এগিয়ে দিল। এখানে হিয়ার চরিত্রের জায়গাটা কিন্তু ফুটে উঠছে। নিশ্চয়ই নিশ্চয়ই কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। এটা দাগ দেবে যে প্রতিদ্বন্দ্বীর প্রতি যদি মনের মধ্যে একটা রোষ জাগিয়ে তোলা যায়, তাহলে পরে সেটা সাঁতারের ক্ষেত্রে কাজে দেবে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকে পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে, দাগ দেবে এখানটা, হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না। মানে মনে আক্রোশটা যেন জেগে থাকে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, ভেরি ইম্পর্টেন্ট। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, অর্থাৎ প্রতিযোগিতায়। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? এটা মিথ্যে করে কোনিকে আরও হিয়ার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য বলল, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে, অর্থাৎ যেভাবেই হোক কোনি সাঁতারটাকে আঁকড়ে ধরেছে। এখানেই 9ম অধ্যায় শেষ হলো।